সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়টাতে বাংলার একটি গুরুত্বপূর্ণ পদ্য বা কবিতা 18 বছর বয়স, এই কবিতাটি নিয়ে আলোচনা করব। 18 বছর বয়স এই কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। প্রথমত আমাদের নামের বানানের ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, নয় তয় যুক্ত, আর এখানে যুক্ত ফলাতে আছে ট এবং ট একসাথে। আমরা অনেক সময় এই জিনিসটা ভুল করি যে ট এর সাথে আমরা দিয়ে দিই হচ্ছে র ফলা, আসলে সেটা হচ্ছে নিচে যদি এই দিকে দাগটা দিয়ে দিতাম যে নিচে থেকে এভাবে, তাহলে সেটা হচ্ছে র ফলা হতো। এখানে হচ্ছে ট প্লাস ট, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে টয় ট। ঠিক আছে, সো ট এবং তার সাথে আর একটা ট যুক্ত হয়ে আছে, যার কারণে আমরা এটাকে বলতেছি টয় ট। তো এই বানানটার ক্ষেত্রে আমরা অবশ্যই একটু সতর্ক থাকবো, টয় ট। এরপরে আমরা আসি কবি পরিচিতি সম্পর্কে। সুকান্ত ভট্টাচার্য, এর জন্ম 1926 খ্রিস্টাব্দে। তিনি ক্ষণজন্মা, অর্থাৎ অনেক কম বয়সে তিনি মারা গেছেন 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। আমরা 15ই আগস্ট সম্পর্কে আরেকটা জিনিস জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিন, অর্থাৎ হচ্ছে তিনি সপরিবারে নিহত হন 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। দেখুন, যদিও এখানে বানানটা একটু ভুল হয়েছে, গোপালগঞ্জ, গটা মিস্টেক, সো এখানে আর একটা গ হবে। সো আচ্ছা, গোপালগঞ্জ জেলার, যদিও বঙ্গবন্ধুর কথাটা এই জন্য বললাম যে এর জন্মটা হচ্ছে গোপালগঞ্জ জেলাতেই। সো গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য। নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। ছোটবেলা থেকেই সুকান্ত ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। তিনি দৈনিক স্বাধীনতা নামক হচ্ছে একটি পত্রিকা, তো দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তো তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব এবং মুক্তির আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কালে তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি এবং সাহস জুগিয়েছিল। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আছে ঘুম নেই, পূর্বাভাস। অন্যান্য রচনার মধ্যে আছে মিঠে কড়া, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে অকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। বেসিক্যালি যদি বলি, তিনি ছিলেন হচ্ছে বামপন্থী রাজনৈতিক সংগঠনের সদস্য, অর্থাৎ হচ্ছে যিনি বাম রাজনীতির সাথে অনেক বেশি যুক্ত ছিলেন। সুকান্ত রচনাবলী যদি আপনারা পড়ে দেখেন, একটা খণ্ডেই সমস্ত রচনাগুলি আছে একটা বইয়ের মধ্যে। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু লেখাও আছে। তার অনেকগুলো চিঠি আছে, চিঠির ভাষাগুলো অনেক সুন্দর লাগে। তো একটু পারলে যদি কখনো সম্ভব হয় সুকান্ত ভট্টাচার্যের রচনাবলীর বইটা একটু পড়ে নেবেন। 1947 খ্রিস্টাব্দের 13ই মে মাত্র 21 বছর বয়সে এই প্রতিভাবান কবির অকাল মৃত্যু হয়। এ পর্যায়েতে 18 বছর বয়স কবিতাটি সম্পূর্ণ আমরা আবৃত্তি করব। এখানে একটা জিনিস বলে রাখি যে 18 বছর বয়স কবিতাটি ধারণা করা হয় কবির 18 বছর বয়সেই লেখা হয়েছিল। এই কবিতাটি আমরা সম্পূর্ণ একটু যদি আবৃত্তি করি এবং তার সাথে সাথে আমরা ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করব। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। দেখুন, প্রথম 4টা লাইনে কি বলতেছে যে 18 বছর বয়স কি দুঃসহ। দুঃসহ বলতে বোঝায় হচ্ছে যে দুঃসময়, অর্থাৎ কঠিন সময়কে বোঝায়। অর্থাৎ এই সময়টাকে কবি তুলনা করতেছে ব্যক্তি জীবনে, যেহেতু এই সময়টাতে মানসিক এবং শারীরিকভাবে পরিবর্তন ঘটে, যার কারণে কবি এখানে বলতেছে যে এই সময়টা কি দুঃসহ। এখানে দুঃসহ বলতে বোঝায় হচ্ছে যে একটা কঠিন সময়ের মধ্যে, দুঃসহ সময়ের মধ্যে পড়ে যায়, সেটাকে বলা হচ্ছে যে দুঃসহ।
তো 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। এখানে বলতেছে যে আসলে এই সময়টাতে আপনি যদি কাউকে পরাধীন করে রাখতে চান, সে কিন্তু পরাধীন হতে চাবে না। সে মাথা তোলবার একটা ঝুঁকি নেবে যে পরনির্ভরশীলতাকে ছেড়ে আত্মনির্ভরশীল হতে চাওয়া। এটা হবে হচ্ছে এই সময়টাতে, অর্থাৎ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। একটা ছোট্ট স্টোরি বলি, আই থিঙ্ক ছোট স্টোরি বললে বুঝতে পারবেন। আমরা যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষার পরেই আমার একটা ফ্রেন্ড যার বাবা রস গাছ লাগায়, অর্থাৎ খেজুর রস পাড়ে, অর্থাৎ খেজুর গাছে নাড়ি লাগায় খেজুর রস পেরে নিয়ে আসে। তো খাঁটি বাংলা শব্দটাতে বলা হয়ে থাকে, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সহিত বলতেছি, যে গাছা, গাছা বলা হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে দেখতাম যে বাবা সবসময় সকালবেলা রস নিয়ে যাচ্ছে, কিন্তু সন্তান স্বাভাবিকভাবে স্কুল কলেজ করে বাসায় চলে যাচ্ছে। তার কোনো ভ্রুক্ষেপ নাই যে তার বাবা এত কষ্ট করতেছে, ছেলে যুবক বয়সী। এই সময়টাতে তাকে যখন তার বাবা বলছিল যে রস গাছ লাগাইতে বা খেজুর গাছে নারী লাগাইয়া রস পাড়তে, স্বাভাবিকভাবেই তার আত্মসম্মানের মধ্যে লাগছিল, না আমি অন্য কিছু করব, নিজের কিছু একটা করব সেটা। তো নিজে থেকে একটা ওষুধের দোকানে কাজ করা শুরু করে নিজে থেকে। তো এটা হচ্ছে ব্যাপারটা হলো যে স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, অর্থাৎ নিজে থেকে ঝুঁকি নিচ্ছে যে না, বাবার কাজে সহায়তা করার চাইতে পরনির্ভরশীলতা, বাবার অংশীদারিত্ব না থেকে আমি নিজেই কিছু একটা করব। সো স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এখানে ব্যাপারটা হচ্ছে যে 18 বছর বয়সেই অহরহ, অহরহ বলতে বোঝায় হচ্ছে সচরাচর, সবসময়, বারবার। তো বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, বলা হচ্ছে যে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে দুঃসাহসী, এই জিনিসটা আমাকে দ্বারা সম্ভব না, তারপরও আমি চেষ্টা করি যে ওই জিনিসটাই করতে চাওয়া। অর্থাৎ যেটা আমার জন্য সম্ভব না, ইম্পসিবল, সেটাকে আই অ্যাম পসিবল করা। অর্থাৎ একটা কথা বলা হয়ে থাকে যে যখন আমরা ইম্পসিবল লিখি তখন আই এম, তারপরে POSSIBL, এটা আমরা বলি ইম্পসিবল, তাই তো? সো এই ইম্পসিবলটাই আই এর পরে যদি আমি একটা অ্যাপোস্ট্রফি দিই, আই অ্যাম, এবং এখানে একটা স্পেস দিই, তার মানে আই অ্যাম পসিবল, আমাকে দ্বারা সম্ভব। এই জিনিসটাই করতে চায় হচ্ছে এই 18 বছর বয়সের তরুণেরা। তো অর্থাৎ অসাধ্যকে সাধ্য করার চেষ্টা। তো তার মানে বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সের নেই ভয়। এই সময়টাতে স্বাভাবিকভাবেই এই তরুণরা কখনো ভয় পায় না। একটা আরেকটা ছোট স্টোরি যদি বলি, এসএসসি পরীক্ষার পরে 18 বছর এজটা নিয়ে বলতেছি। স্বাভাবিকভাবে আমাকে যদি বলা হতো যে আম গাছে উঠতে, আমি কোনো কথা ছাড়াই আম গাছে উঠতাম। যদি বলতো নারকেল গাছে উঠতেন, কোনো কথা ছাড়াই নারকেল গাছে উঠতাম, খেজুর গাছে উঠতাম, বা এই ধরনের। আমার ভিতরে কোনো ধরনের ভয় নাই যে গাছ থেকে পড়ে গেলে কি হবে, পড়ে যেতে পারি, এই ধরনের। কিছুদিন আগে হঠাৎ করে বলতেছে যে সুপারি গাছ থেকে সুপারি পাড়তে হবে, সুপারি পেরে তারপর বিক্রি করতে হবে। তো আমি ছোট পিচ্ছি পোলাপান খুঁজতেছি যে কারা গাছে উঠতে পারবে। এর আগে কিন্তু আমি অনেকবার এই সুপারি গাছে উঠছি, কিন্তু আমি নিচে এখন উঠতেছি না। কি জন্য? রিজনটা হচ্ছে যে আমার নিজের মধ্যে একটা ভয় লাগতেছে যে না, পড়ে যেতে পারি, পড়ে গেলে তো হাত পা ভেঙে যাবে। বাট 18 বছর বয়সে কিন্তু এই জিনিসটা হয় না, যে 18 বছর বয়সে নেই কোনো ভয়, নেই ভয়। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, অর্থাৎ এটা একটা উপমা দেওয়া হচ্ছে। আপনি কি আসলে পা দিয়ে সম্ভব যে একটা পাথর ভাঙা? এটা তামিল কোনো মুভিতে বা বাংলা মুভিতে সম্ভব যে হাত দিয়ে ঘুষি দিয়ে পাথরটাকে ভেঙে ফেলতে পারবে, বাট পা দিয়ে আঘাত করে যে পাথর ভাঙা, এটা আসলেই পসিবল না। কিন্তু উপমা দিচ্ছে যে পদাঘাতে, পদাঘাতে মানে হচ্ছে পায়ের দ্বারা, পায়ের আঘাতে, পদ মানে পা, আঘাতে মানে পায়ের আঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, পাথর ন্যায় যে বাধা আছে সেটাকেও ভাঙতে চায় পায়ের আঘাতে। তো এটাই বলতেছে যে তারপরে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, অর্থাৎ আত্মসম্মান বোধটা তৈরি হয়ে যায় এই বয়সে, যে এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, কারোর সামনে মাথা নোয়াতে চায় না। দ্বিতীয়ত, 18 বছর বয়স জানে না কাদা। তাহলে এ বয়স আরেকটা কি জানে না? কাঁদতে জানে না। এখন ফ্যাক্ট হচ্ছে যে
মাথা নোয়াবার নয়, এটা দ্বারা আমরা যদি বুঝি, আপনি রাস্তায় কখনোই দেখবেন না যে 18 বছর বয়সের যুবক কোনো ছেলে ভিক্ষা করতেছে। রিজনটা হচ্ছে যে তার ভিতরে একটা আত্মসম্মান বোধ কাজ করে যে আমি অন্যের সামনে কেন হাত পাতবো, হাত নত করব। সাধারণত যারা ভিক্ষা করে তারা সেই সময়টা দেখবেন যে হয় 15 বছরের নিচে, যাদের আত্মসম্মান বোধ তৈরি হয়নি, আর অথবা দেখা যাচ্ছে 25, 26, 30 বছরের উপরে, যাদের আত্মসম্মান বোধটা তৈরি হওয়ার পরেও সাধারণত পেটের ক্ষুধার কাছে সেই আত্মসম্মান বোধটা মারা গেছে। সো যার কারণে আমরা বলবো যে এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, মাথা নোয়াতে চায় না। 18 বছর বয়স জানে না কাদা, এ বয়সে কাঁদতে জানে না কেউ। এটার অর্থটা কি হচ্ছে যে নিজেকে কখন আপনি কাঁদবেন এটা একটু চিন্তা করেন। যখন আপনার মধ্যে একটা ভাব চলে আসবে যে না, আমি আসলে এটা দ্বারা সম্ভব না, আমি পরাজিত হয়ে গেছি, আমাকে দ্বারা সম্ভব হবে না, আপনি প্রত্যয়ী না, তখন আপনি হচ্ছে কাঁদবেন। কিন্তু আপনি যদি আত্মপ্রত্যয়ী হয়ে থাকেন, তার মানে কি আপনি সেই সময়টাতে কাঁদতে জানবেন না, আপনার কাদাটা আসবে না। সো আপনি আপনার নিজেকে শক্ত করে রাখতে পারবেন। সো এটাই বলছে 18 বছর বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য। এটাও একটা উপমা। রক্তদান বলতে বোঝা হচ্ছে যে একটা জিনিস বলা হয়ে থাকে যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এর অর্থটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি তখন হাসপাতালে রক্ত দিতে চাইছিলেন? সেরকম কিন্তু কিছু না। রক্ত দেওয়ার অর্থটা সেই সময়টাতে কি ছিল, যে যদি প্রয়োজন হয় জীবন আরো দেব, আরো শহীদ হব, তারপরেও এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তো এই রক্তদানটাও অর্থটা হচ্ছে সেটা, যে জীবন দান করতে চাওয়া, যে পুণ্যর কাজের জন্য, শহীদ হওয়ার জন্য, দেশের মঙ্গলের জন্য, জাতির মঙ্গলের জন্য আমরা এই সময়টাতে নিজের জীবনটাও বিলিয়ে দিতে কার্পণ্য বোধ করি না। তো এই বয়স জানে রক্তদানের পুণ্য। তো আমরা এই জায়গাটাতে বলতে পারি যে রক্তদানের পুণ্য বলতে বোঝা হচ্ছে জীবনের ঝুঁকি নিতে জানে, জীবনের ঝুঁকি নিতে পারবে। এটা বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। বাষ্পের বেগে অর্থাৎ বাতাসের বেগে, বাতাসের গতিতে স্টিমারের মতন চলে। স্টিমার যেমন করে এক গতিতে চলতে থাকে, সেরকম একরোখা ভাবে একই গতিতে সেই জিনিসটা আপনি স্বাভাবিকভাবে এই 18 বছর বয়সে কোনো যুবককে তার নিজের মতাদর্শের বাহিরে অন্য কিছু বুঝাতে যাবেন না, বুঝাতে পারবেনও না, সম্ভব হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাষ্পের বেগে মানে হচ্ছে অধৈর্য। এই বয়সটাতেই ধৈর্য হারা হয়ে যায় বেশি, যে কোনো কাজের জন্য ধৈর্যটাকে ধরে রাখতে পারে না, যার কারণে বলা হচ্ছে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তো এই বয়সের বৈশিষ্ট্যটা কি? অধৈর্য প্রকৃতির। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। বলতেছে কি যে প্রাণ দেওয়া নেওয়ার এই ঝুলিটা শূন্য থাকে না, এই ঝুলিটা খালি থাকে না। অর্থাৎ আমি আমার দেশের জন্য যেমন প্রাণ নিতেও পারি, আমি আমার দেশের জন্য, জাতির জন্য, আমার ধর্মের জন্য, আমার নিজের জন্য প্রাণ নিতেও পারি। ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে আমি দেশের জন্য যেমন জীবন দিতে পারবো, আমার জীবন দেশের জন্য জীবন নিতেও পারবো। অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধের যদি চেতনাটাকে ধরি, যে মুক্তিযুদ্ধের সময়টাতে এটাই কিন্তু ছিল, যে আমি আমার দেশকে বাঁচাতে নিজের জীবন দিতে পারবো অথবা অন্যের জীবন নিতেও পারবো। আর এখানে বলা হয়েছে যে সপে আত্মাকে, সপে মানে সপে দেওয়া, সপে দেওয়া বলতে বোঝা যাচ্ছে একদিকে ঠেলে দেওয়া। সপে আত্মাকে অর্থাৎ নিজের জীবনকে শপথের কোলাহলে, শপথের কোলাহলে বলতে বোঝা যাচ্ছে নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন শখ। এটা একটা স্টোরি যদি বলি, হঠাৎ করে আমার এক ভাগনা আমাকে ফোন দিয়ে বলতেছে, আচ্ছা মামা, আমি তো সায়েন্স নিয়ে পড়িনি, আমি তো আর ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে পারবো না, তো এমন কি কোনো চাকরি আছে যেটাতে, যে চাকরি করলে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের চাইতেও বেশি সম্মান পাওয়া যাবে, বা ডাক্তার বা ইঞ্জিনিয়ারের চাইতেও বেশি টাকা ইনকাম করা যাবে? এরকম কি কোনো চাকরি আছে? ফ্যাক্ট হচ্ছে যে তার বয়সটা 18। তো সে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখতেছে, যে তার নতুন যে জিনিসটা, আশাটা, নব স্বপ্ন, যে আমি কি করলে আরো ভালো কিছু করতে পারবো, আরো ভালো কিছু করতে পারবো, এই ধরনের একটা স্বপ্ন তৈরি হচ্ছে বারবার। যদি এই স্বপ্নের পিছনে কাজটা খুব কম হচ্ছে, কিন্তু ব্যাপারটা করতেছে কি যে স্বপ্নটা তৈরি হয়ে যাচ্ছে বারবার। তো সপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর। এখন ব্যাপারটা হচ্ছে যে এর আগের এই পর্যন্ত টোটাল লাইনগুলো আমরা একটু যদি দাগ দিই, এই কয়টা লাইন,
এই কয়টা লাইন দেখেন 18 বছর বয়সের ইতিবাচক দিকগুলো বোঝাচ্ছে, অর্থাৎ পজিটিভ সাইড, পজিটিভ সাইন অফ 18 এজ, অর্থাৎ 18 বছর বয়সের যে পজিটিভ দিকগুলো আছে সেই দিকগুলো দেখাচ্ছে যে এই অংশগুলোতে। এখানে মোট আছে 12 লাইন, 12 লাইনে পজিটিভ দিকগুলো দেখাচ্ছে, কিন্তু এরপরে আসছে হচ্ছে নেগেটিভ। পজিটিভের পরে আসতেছে হচ্ছে নেগেটিভ অংশ, যে 18 বছর বয়স ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কি, এটা কি ভয় আছে নাকি? এই জায়গাটাতে আগেই বললো ভয় নেই, আবার বলতেছে ভয়ঙ্কর। এখানে ভয়ঙ্কর বলতে বোঝাচ্ছে কি, যে এর পরের লাইনটাতেই আমরা বুঝতে পারি তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। তাহলে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই সময়টাতে ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে হৃদয়টা হচ্ছে ক্ষুব্ধ হৃদয় হয়ে থাকে, যে কোনো কিছুর উপরে মনটা থাকে ক্ষুব্ধ। কোনো কিছু দেশ, জাতি বা কোনো সমাজের কোনো পদস্থলন অধস্থলন হলে তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষুব্ধ হয়ে পড়ি, না এ দেশকে দ্বারা কিচ্ছু হবে না, সম্ভব না। তো বলতেছে কি যে 18 বছর বয়স ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? কারণটা হচ্ছে যে ক্ষুব্ধ হয়ে যায় বারবার, এই জন্য এটা হচ্ছে ভয়ঙ্কর। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, অর্থাৎ এই প্রাণের মধ্যে অসহ্য যন্ত্রণা থাকে, অন্যায়ের বা হচ্ছে সামাজিক বৈষম্য দেখে, বা আমরা যদি বলি যে অন্যায়, অত্যাচার, অবিচার। আমিও একই কাজ করলাম, আর একজন একই কাজ করলো, তাহলে ওর চাইতে আমার রেজাল্ট খারাপ হলো। ও প্রশ্ন ফাঁস করছে কিন্তু আমি প্রশ্ন ফাঁস করিনি, আমি প্রশ্ন ছাড়াই পরীক্ষা দিয়েছি। তো এই ধরনের একটা ক্ষুব্ধ মানসিকতা তৈরি হয়ে যায়, তো পড়বই না। হ্যাঁ, পড়াশোনা যদি এরকমই হয় তাহলে আমি পড়বই না। তো ব্যাপারগুলো ঘটে এরকম, যে এই বয়সটা তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। বলতেছে কি যে তীব্র এবং প্রখর বলতে বোঝাচ্ছে যে এই সময়টাতে তীব্র সংবেদনশীল হয়ে থাকে এবং প্রচন্ড রকমের হচ্ছে অনুভূতি সম্পন্ন এবং সংবেদনশীল হয়ে থাকে এই বয়সে। তীব্র আর প্রখর, প্রাণ তীব্র এবং প্রখর। সংবেদনশীলতা এবং হচ্ছে অনুভূতি সম্পন্ন যদি বুঝি, তাহলে সেক্ষেত্রে একটু আপনি এই সময়টাতে কাউকে কোনো অপমান করতেছেন, কোনো তিরস্কার করতেছেন, সে প্রচন্ড ভাবে নিজের মনস্তাত্ত্বিক ভাবে, মানসিক ভাবে নিয়ে নেবে ওই কথাটা, কোনো বিষয়ে তিরস্কার করলেন সেটা। তো এটাই বলতেছে যে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, তীব্র অনুভূতি সম্পন্ন আর প্রচন্ড সংবেদনশীল। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এখানে বলতেছে কত মন্ত্রণা বলতে বোঝাচ্ছে কি, যে এই সময়টাতেই আমাদের চিন্তা চেতনার মধ্যে ভালো এবং খারাপের সকল মিশ্রণ ঘটে, অর্থাৎ ভালো কোনো কিছু চিন্তা করতে পারি এই সময়টাতে। যেমন আমরা সড়কের আমি যদি আবরার হত্যাকাণ্ডর এটাই বলি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আবরারের বিষয়টা কি ছিল, যে আবরার তার দেশকে ভালোবেসে, দেশের প্রতি টান থেকেই ফেসবুকে দেশের পক্ষে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তার ভিতরে কি ভালো একটা মন্ত্রণা, ভালো চিন্তা, যে আমি আমার দেশকে ভালোবাসি। ইন দ্য সেম টাইম যারা তাকে খুন করছে সেই ব্যক্তিগুলো কি, তাদের মনের ভিতরে কি ছিল, যে আমি যদি তাকে মারধর করি তাহলে আমার পদটা বাড়তে পারে। সো এই যে নির্যাতনটা করার ফলে নিজে চিন্তা করছিল যে পদ লোভী, আর একটু পদ বাড়বে, আর একটু পদ বাড়বে, সভাপতি হয়ে যাব, সেক্রেটারি হয়ে যাব, এই ধরনের পদের ক্ষেত্রে আর একটু বাড়িয়ে নেওয়া। তো তার মাথার ভিতরে কি ছিল, কুমন্ত্রণা, অর্থাৎ খারাপ চিন্তা, যে আমি একটা মানুষকে যে মানবিক দিকটা না দেখে একটা মানুষ নামাজের দিকে ডাকতেছে, এই জন্যই আমি তাকে শিবির বলে চিন্তা করে তাকে মারলাম। তো তার মানে আমার মানসিকতার মধ্যে অনেক বেশি ভ্রান্তি। এবং বলা হয়ে থাকে যে একটা জিনিস বলা হয়েছে যে এই মারার আগে তারা নেশাও করেছিল। সো তার মানে নেশা করে তারপর মারা, তার মানে হচ্ছে এই বয়সটাতে, মানে এই বয়সেই তাদের ভিতরে দুই ধরনের চিন্তা চলে আসছে। একটা হচ্ছে পজিটিভ, যে নামাজের দিকে যেতে হবে, আর আরেকটা হচ্ছে নেগেটিভ, যে নেশার দিকে যেতে হবে। তো 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। এখানে কি বলতেছে, যে 18 বছর বয়স যে দুর্বার বলতে বোঝাচ্ছে অনেক বেশি গতিসম্পন্ন, যে কোনো বাধাকে মানতেছে না এগিয়ে যাওয়ার জন্য।
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। আমরা রাস্তাঘাটে মিছিলে মিটিংয়ে সবসময় দেখি কি এই 18 বছর বয়সের ছেলেদেরকে। বাংলাদেশের ইতিহাসে এমন তেমন কিছুই হয় নাই এর আগে যেটা হয়েছে ছাত্রদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে। যে ছাত্ররা রাস্তার মোটরসাইকেল গুলোকে আটকায় দিতে পারে, তাদের লাইসেন্সের কারণে গাড়িগুলোকে আটকায় দিতে পারে, ঠিক সেই ছাত্ররাই কিন্তু আবার অ্যাম্বুলেন্সকে দেখে অ্যাম্বুলেন্সের পিছে পিছে দৌড়ায় বা অ্যাম্বুলেন্সের সামনে সামনে দৌড়ায় সেই অ্যাম্বুলেন্সকে রাস্তা পর্যন্ত মানে হচ্ছে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিতে পারে খুব কম সময়ের মধ্যে। এবং বাংলাদেশ প্রথমবারের মতন দেখেছে যে ইমার্জেন্সি লেন নামেও একটা জিনিস আছে, যে জিনিসটা বাংলাদেশে দেখা যায় না। তাহলে এই 18 বছর বয়স যে দুর্বার গতিতে এগিয়ে যায়, তারাই কিন্তু এই পথে প্রান্তরে মিছিলে মিটিংয়ে কিন্তু এই জিনিসটাকে সফল করতে সক্ষম হয়েছে। তো সেটাই আমরা বলতেছি পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এই সময়টা দুর্যোগের সময়, যে দুর্যোগের সময়টাতে হালটা যদি আমি ঠিকঠাক মতো না রাখি তাহলে আমার নৌকা কি হবে, যে ডুবে যাবে। ঠিকঠাক মতন রাখতে পারেনি কারা? যারা আবরারকে হত্যা করেছে তারা কিন্তু এই সময়টাতে, এই দুর্যোগের সময়টাতে তারা নিজেদের হালটাকে ঠিক রাখতে পারেনি। নেশা করেছে, নেশাগ্রস্ত অবস্থাতে তাকে এভাবে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, হত্যা করেছে। তো সেটাই দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এই জায়গাটাতে আরেকটা জিনিস বলতে পারি যে এই সময়টাতে পরিবর্তন হয় সব দিক দিয়ে। এক হচ্ছে শারীরিক দিক দিয়ে, আরেকটা হচ্ছে মানসিক দিক দিয়ে পরিপক্কতা আসে। তো এই সময়টাতে যখন শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন হতে থাকে, তার মানে নিজেকে একটা নির্দিষ্ট রাস্তাতে, নির্দিষ্ট ওয়েটাতে ঠিক রাখাটা প্রায় অসম্ভব। মনের ভিতরে একটু উকি ঝুঁকি দিতে থাকে যে একটু যদি কারোর সাথে কথা বলা যেত, একটু যদি কারোর সাথে গল্প করা যেত, এই ধরনের। তাহলে খারাপ চিন্তাগুলোও কিন্তু এই সময়টাতে আসে, যার কারণে এই দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। আবারও সেই একই এটা দিতে পারি যে এক আবরারের কারণে দেখেন যারা হত্যা করছে তারাও তো অনেক বেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বাট এই জীবনগুলো কি ধ্বংস হয়ে গেল। তো সেটাই বলতেছি, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, অজস্র প্রাণ এটার কারণে ক্ষত বিক্ষত হয়ে যায়। আরেকটা উদাহরণ যদি দিই, এই সময়টা থেকে নিজেকে ঠিক রাখতে না পারার কারণে স্বাভাবিকভাবে অনেকেই বিপদগামী হয়ে পড়ে, অর্থাৎ ড্রাগস অ্যাডিক্টেড বা অন্যান্য দিক দিয়ে খারাপ দিকে চলে যাওয়া। সো যার কারণে সেটাকে আমরা বলতেছি ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, অর্থাৎ জীবনের সঠিক রাস্তা থেকে জীবনের বিচ্যুতি ঘটে যায়। এরপরে আছে 18 বছর বয়সে আঘাত আসে। আঘাত আসে বারবার, বিভিন্ন ধরনের আঘাত আসে। আপনি এসএসসি পরীক্ষাতে খারাপ করলেন, সেটার ধরনের একটা আঘাত আসবে। ইন্টার পরীক্ষাতে খারাপ করলেন, আঘাত আসবে। অর্থাৎ সামাজিকভাবে বা প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে একের পর এক আপনার জীবনে দুর্যোগ নেমে আসতেছে। যদি ভালো কিছু হয় তো ভালো, আর যদি খারাপ কিছু হয় তাহলে একের পর এক দেখা যাচ্ছে খারাপ কিছু ঘটে যাচ্ছে। তো সেটা এরপরে কি বলতেছে, 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। অবিশ্রান্ত মানে একের পর এক চলতেই থাকে, একের পর এক আঘাত আসতেই থাকে, আসতেই থাকে। একে একে হয় জড়ো, অর্থাৎ এই আঘাতগুলো একসাথে না এসে একের পর এক জড়ো হতে থাকে। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরো থরো। বলতেছে কি যে এই দুই লাইনটাতে লক্ষ দীর্ঘশ্বাসে আপনি হতাশায় ভোগেন এই সময়টাতে, হয়তো বা আপনার দ্বারা আরো কিছু সম্ভব হতো, আরো কিছু ভালো কিছু করা যেত, এই ধরনের একটা হতাশা আপনার মধ্যে কাজ করে। কেন কাজ করে? রিজনটা হচ্ছে যে সচেতনতার অভাবে। তো দীর্ঘশ্বাসে কাটে লক্ষ দীর্ঘশ্বাসে মানে সঠিক সচেতনতার অভাবে আপনার দিনটা অতিবাহিত হয় দীর্ঘশ্বাসে। তো এখানে এই 18 বছর বয়স কি ভয়ঙ্কর, এখান থেকে এই থরথর পর্যন্ত এই অংশটুকু স্বাভাবিকভাবে আপনার নেগেটিভ সাইডগুলো দেখা দিচ্ছে। 18 বছর বয়সের যে নেতিবাচক যে দিকগুলো, আগে বলছে ইতিবাচক, এখন বলছে নেতিবাচক। তার মানে নেতিবাচকটা কত বললো? 12টা লাইন। আগে ইতিবাচক বলছে 12 লাইন, এখন নেতিবাচক বললো 12 লাইন। এরপর আসি, তবু 18 শুনেছি জয়ধ্বনি। এরপরে কি বলতেছে? 18 জয়ধ্বনি শুনেছি। 18 জয়ধ্বনি মানে বলতে বোঝাচ্ছে কি যে
ও এখানে আরেকটা জিনিস, যে কাপে বেদনায় থরথর বলতে বোঝায় হচ্ছে যে প্রতিকূলতা ভেদ করতে শেখায়। বেদনায় থরথর কাঁপার পরেও যে আমি কষ্টের মধ্যে আছি, বেদনায় থরথর করে কাঁপতেছি, তারপরেও আমার কি যে প্রতিকূলতা 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 ভেদ করতে শিখেছি, কিন্তু তারপরেও আমার যে কষ্টের কারণে সেই বেদনাতে আমি থরথর কাঁপতেছি। তবু 18 শুনেছি জয়ধ্বনি, 18 শুনেছি জয়ধ্বনি এখানে বলতে বোঝাচ্ছে কি যে তবু 18 শুনেছি জয়ধ্বনি, এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে বলতে বোঝাচ্ছে যে প্রতিকূলতা ভেদ করতে যাওয়া, যে প্রতিকূলতাকে কাটিয়ে উঠে তারপরেও নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসা বা ভালো পথে চলে আসা, সেটাই হচ্ছে 18-র একটা প্রতিধ্বনি। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, এই সময়টা দুর্যোগ প্রতিকূলতার মধ্যেও নিজেকে ঝড়ের মধ্যেও টিকিয়ে রাখতে শেখায়, সেটাই বলছে যে এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, বিপদের মুখে এই বয়সটা কি অগ্রণী, যে কোনো বিপদ যদি হয় তাহলে সেক্ষেত্রে এই বয়সটা এগিয়ে যায় সবার আগে। এ বয়স তবু নতুন কিছু তো করে, ব্যাপারটা এরকম যে যদি আমরা আবার বলি নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময়টাতে এই বয়সের সবচেয়ে বেশি এগিয়ে গেছে 18 বছর বয়সী তরুণ যুবকরা। এরাই কি নতুন করে দেখায় দিল যে শুধুমাত্র আমরা যে দেশের দোষ দিই না, আমরা যদি মনস্তাত্ত্বিক ভাবে নিজ থেকে এগিয়ে যাই তাহলে এটা দ্বারা অনেক কিছু করা সম্ভব। তো সেটাই বলছে এই বয়স তবু নতুন কিছু তো করে, নতুন কিছু একটা তো করতেছে। আচ্ছা, আরেকটা যদি আমি ছোট গল্প বলি। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে পাশের এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে বলতেছে যে চল, গাড়ি তো ভিড় নাই, সোজা পার হয়ে যায়। তো আরেকজন বলতেছে না, এখানে ওভারব্রিজ আছে, তাহলে ওভারব্রিজ দিয়েই আমরা পার হতে পারি। তো তখন বলছে, আর যে ফ্রেন্ড নিচ দিয়ে যাওয়ার কথা বলতেছে সে বারবার হাত ধরে টানতেছে। তো তখন সে তাকে বুঝ দিচ্ছে, দোস্ত দেখ, আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলন করছি না, সো আমরাই যদি আন্দোলন করার পর নিজেরাই যদি এই জিনিসটাকে মেনে না চলি তাহলে সেক্ষেত্রে কেমন করা হলো। সো ফ্যাক্ট হচ্ছে যে এটা, যে নতুন কিছু করছে সেই একটা সচেতনতা কাজ করতেছে, সচেতনতা আছে, যার কারণে কিন্তু এই নতুন করে কাজ করার ফলেও সেই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করতেছে। তো এই বয়স তবু নতুন কিছু তো করে। এরপর কি বলছে, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, এ বয়স কি নয়, ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সটা পথ চলতে চলতে থেমে যেতে যায় না। ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে কোনো ধরনের ব্যর্থতা স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, এটা স্বাভাবিক। আপস এন্ড ডাউনস অবশ্যই হতে থাকে। আপনি কষ্ট ছাড়া কেষ্টর মূল্য বুঝবেন না, অর্থাৎ সুখের মূল্য বুঝবেন না, আবার সুখ ছাড়া কষ্টের কান্নাটাও বুঝবেন না। সো এই বয়সটাতে যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে বয়স যায় না থেমে, পথ চলতে আপনার বিভিন্ন ধরনের প্রতিকূলতা আসতে পারে, তো এই জিনিসটাকে আপনি তোয়াক্কা করেন না, অর্থাৎ ব্যর্থতাকে ফেলে রেখে আপনি এগিয়ে যেতে চান, এগিয়ে যেতে পারেন। তো সেটাই বলছে, এ বয়সে তাই নেই কোনো সংশয় নেই, কোনো ভয় নেই এই সময়টাতে। কেন সংশয় নেই? এদেশের বুকে 18 আসুক নেমে। সংশয় নেই কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের সামনেই খুব ভালো একটা সময় আসবে, যে সময়টাতে শুধুমাত্র জয়ধ্বনি হবে। যেহেতু সামনে শুধুমাত্র জয়ধ্বনি হবে, যার কারণেই এই সময়টাতে আমাদের মনের মধ্যে কোনো সংশয় নেই। এদেশের বুকে 18 আসুক নেমে, এই দ্বারা বোঝানো হচ্ছে যে জাতির চালিকা শক্তি হিসেবে যেন প্রতিষ্ঠিত হয় হচ্ছে এই 18 বছর বয়সী তরুণেরা। তো এখানে বলছে যে ইতিবাচক বৈশিষ্ট্য যেহেতু অনেক বেশি আছে, যদিও নেতিবাচক বৈশিষ্ট্য আছে, কিন্তু এখান থেকে আমাদের কিছু আশা আছে। এই যে লাস্টে যে লাইনটা, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, এখান থেকে আমরা যদি বলি যে তবু 18 শুনেছি জয়ধ্বনি, এই জয়ধ্বনি থেকে 18 আসুক নেমে, এটাতে আমাদেরকে প্রকাশ পাচ্ছে যে 18 বছর বয়সের প্রতি আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা,
প্রত্যাশা, এটা হচ্ছে 18 বছর বয়সের প্রতীক। তো সেটাই যে তার নতুন জীবনের জন্য স্বপ্ন, কল্যাণ এবং সেবাব্রত বা উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি, এই সকল কিছু নিয়ে এগিয়ে যাবে, সেটাও এই 18 বছর বয়সে। আমরা শব্দার্থ এবং টিকা বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে আরো একবার লিখে দিয়েছি। 18 বছর বয়স কি দুঃসহ, এর অর্থটা প্রকাশ পাইছে এই বয়সে মানব জীবনে এক উত্তরণকালীন পর্যায়ে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ। এ বয়সে অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় তাকে। এদিন থেকে তাকে এক কঠিন দুঃসহ অবস্থায় পড়তে হয়, যার কারণে বলা হয়েছে দুঃসহ। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, এর অর্থটা বলছে অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি এ বয়সে মানুষ নিয়ে থাকে। বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি, সেটা হচ্ছে নানা দুঃসাহসী স্বপ্ন আসে, কল্পনা তৈরি হয় এবং উদ্যোগ এ বয়সের তরুণদের মনকেই ঘিরে ধরে। 18 বছর বয়স জানে না কাদা, যৌবনে পদার্পণ করে এ বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয়ে, যার কারণে আত্মপ্রত্যয়িতার কারণে এই সময়টাতে মানুষ সাধারণত কাঁদতে জানে না। এ বয়স জানে রক্তদানের পুণ্য, দেশ জাতি এবং মানবতার জন্য যুগে যুগে এই সময়টাতে তরুণরাই সাধারণত নিজের জীবনের রক্তটাকে বিলীন করে দিয়েছে। সেটাই বলছে, এ বয়স জানে রক্তদানের পুণ্য, শপে আত্মাকে শপথের কোলাহলে নতুন নতুন স্বপ্নের দিকে এগিয়ে যায়। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, অন্যায়, অত্যাচার, অবিচার, দুঃশাসন, এগুলো সবকিছু দেখে এই তরুণের প্রাণটা ক্ষুব্ধ হয়ে পড়ে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, অনুভূতি তীব্রতা এবং সুগভীর সংবেদনশীলতা, যেটা আমরা বলছি। তারপর হচ্ছে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, ভালো মন্দ, ইতিবাচক বা নেতিবাচক, ভালো খারাপ, সকল ধরনের চিন্তা চেতনা এই বয়সে মানুষের মাথার ভিতরে আসে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, জীবনে এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক এবং সামাজিক বা রাজনৈতিক নানা ধরনের জটিলতাকে অতিক্রম করতে হয়, যার কারণে এই সময়টাতে, এই দুর্যোগের মুহূর্তটাতে হাল ধরে রাখাটা অনেক বেশি কষ্টসাধ্য। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে সচেতন এবং সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্য জীবন পরিচালনা করতে না পারার জন্য অজস্র ব্যর্থতাকে দীর্ঘশ্বাসে বয়স নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। পথ চলতে বয়স যায় না থেমে, তার মানে হচ্ছে মনের স্থবিরতা বা নিশ্চলতা, জরাজীর্ণতাটাকে অতিক্রম করে আমরা দুর্বার গতিতে এগিয়ে যেতে পারি। এদেশের বুকে 18 আসুক নেমে, খুব সুন্দর কথা বলা আছে যে চালিকা শক্তি হিসেবে ব্যবহৃত হবে এই 18 বছর বয়স। এখানে বলা আছে চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এটাই হচ্ছে এই অংশটার মূল ভাব। আমরা কিছু অংশ জেনে নিই। পাঠ পরিস্থিতি যেটা বলা আছে, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়সটা, কবিতাটা 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থের থেকে সংকলিত হয়েছে। কাব্যগ্রন্থ কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। বয়সন্ধি সময়টাতে কৈশোর থেকে যৌবনে পদার্পণের বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ, উচ্ছ্বাসের, জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসের সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এ বয়সেই ধর্ম হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত এবং সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া, পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা, সর্বনাশের অভিঘাতে এ বয়স হয়ে উঠতে পারে ভয়ঙ্কর, কিন্তু এ বয়সে আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণ শক্তি। এখানে 18 বছর বয়স চালিকা শক্তি হয়ে দাঁড়াবে, এটাই হচ্ছে আমাদের আশা। 18 বছর বয়স কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। গুরুত্বপূর্ণ কিছু তথ্য, সেটা হচ্ছে 18 বছর বয়স কবিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই অংশটুকু বলবেন, যৌবনের উদ্দীপনা, সাহসিকতা এবং দুর্বার গতি, তিনটা। এই সময়টাতে যৌবনের প্রতিবাদের এবং আত্মপ্রত্যয়ের প্রতীক বোঝানো হয়েছে 18 বছর বয়সকে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এখানে যন্ত্রণা হচ্ছে অন্যায়, অত্যাচার এবং সামাজিক বৈষম্য, এই তিনটা জিনিস। এরপর 18 বছর বয়স কাঁদতে জানে না, কারণ হচ্ছে এই বয়সের মানুষ হয় আত্মপ্রত্যয়ী এবং আত্মনির্ভরশীল। তাহলে আত্মপ্রত্যয় এবং আত্মনির্ভরশীল হওয়ার কারণে কাঁদতে জানে না। এ বয়স ছুটে চলে বাষ্পের বেগে স্টিমারের মতো। এদেশের বুকে 18 আসুক নেমে, এখানে 18 তরুণ অর্থে ব্যবহার হয়েছে। তরুণের রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। 18 বছর বয়স লক্ষ্য দীর্ঘশ্বাসে হয় কালো। 18 বছর বয়সে তুফান ছুটায় পথে প্রান্তরে, এটা তুফান ছুটায় ফেলে। কেউ মাথা নোয়াবার নয়, এখানে 18 বছরের তরুণের বয়সের কথা বলা হয়েছে। এই বয়স বলতে বোঝানো হয়েছে তরুণ বয়সকে। নতুন কিছু তো করে, এখানে ব্যক্ত হয়েছে
তারুণ্যের সৃষ্টি ধর্মের শুরু। তারুণ্যের বয়সেই সাধারণত নতুন কিছু সৃষ্টি করতে চায়, সেটাই বোঝানো হয়েছে। কৈশোর থেকে যৌবনের পদার্পণ করে 18 বছর বয়সে। 18 বছর বয়স, কবিতার শেষ লাইন হচ্ছে এদেশের বুকে 18 আসুক নেমে। কবিতার উৎস, কবিতাটি কবি ছাড়পত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বলছি আগে, কবিতাটি প্রকাশিত হয় 1948 সালে। কবিতাটি মাত্রবৃত্ত ছন্দে রচিত। সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1954 সালে, তার মৃত্যুরও পরে। 18 বছর বয়সের কয়েকটি বৈশিষ্ট্যগুলো, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, 8টার মতন বৈশিষ্ট্য আছে। 4টা যদি বলি, মাথা নোয়াবার নয়, পাথর বাঁধা ভাঙতে চায়, এই বয়সে কাদা জানে না, এবং এই বয়সে রক্তদান করতে জানে। সংখ্যাবাচক কিছু তথ্য, কবিতার লাইন সংখ্যা 32টি। বয়স কবিতায় 18 শব্দটি ব্যবহার হয়েছে, ভার্সিটি অ্যাডমিশনে লাগে। 18 শব্দটি ব্যবহৃত হয়েছে মোট 9 বার। 18 বছর বয়স কবিতার স্তবকের সংখ্যা 8 বার, 8 স্তবক। প্রতিটা স্তবকের লাইন হচ্ছে 4টা করে, 4 8 32। মাত্রা হচ্ছে 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত এই কবিতাটি। প্রতি চরণে মোট মাত্রা আছে 14টি মাত্রা। কবিতা 18 বছর বয়স উল্লেখ আছে মোট 7 বার, 7 বার উল্লেখ আছে হচ্ছে 18 বছর বয়স। তাহলে 18 বছর বয়স যে কাজগুলো করে সেগুলো হচ্ছে: স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, এ বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য, সপে আত্মাকে শপথের কোলাহলে, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর হয়, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই কয়েকটা হচ্ছে কাজগুলো করে থাকে। সো আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পারবো যে কি কি কাজগুলা করে থাকে। শেষ করব সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত উক্তি দিয়ে। ক্ষুধা সম্পর্কে তার একটা বিখ্যাত উক্তি আছে, যেটা আমরা সবাই জানি। সেই ধরনের উক্তি দিয়ে আমরা শেষ করব। উক্তিটা হচ্ছে: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত ভট্টাচার্য লেখা কবিতার একটা লাইন, একটা চরণ হচ্ছে এটা। তো এই ছিল সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়সে সম্পূর্ণ ব্যাখ্যা সহ প্রশ্নবলী, প্রশ্ন সহ সমাধান। তো আশা করি এখান থেকে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।